তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমরা আজকের ক্লাসটা শুরু করব। তো সবাই জয়েন হতে হতে আমি কিছু কথা আগে তোমাদেরকে বলে নিই। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি না, মেটাল আর মেটালের টাইপ। মেটাল মানে আমরা সবাই জানি ধাতু, আর ধাতু ঠিক কত ধরনের হয় এগুলো নিয়ে আজকে আমাদের পুরো ক্লাসটা আছে। এখানে কোনো অঙ্ক নেই বা ক্যালকুলেশন নেই, জাস্ট থিওরি আছে, কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তোমাদের কি এটা বুঝতে হবে, এর মধ্যেকার সায়েন্সটা বুঝতে হবে। আমরা সবাই মেটাল নিয়ে কাজ করি বা সবাই ধাতু হাতে নিয়ে চলি বা ধাতুর সাথে আমরা পরিচিত, কিন্তু ওর মধ্যে যে কি সায়েন্সটা আছে সেটা কিন্তু তোমাদেরকে আমরা আজকে জানতে পারবো। তো শুরু করা যাক। প্রথমেই আমরা মেটাল তো পড়বই, তার আগে আমরা এলিমেন্ট সম্পর্কে জানব। কেন এলিমেন্ট সম্পর্কে জানবো না, মেটাল হচ্ছে এক ধরনের এলিমেন্ট। এলিমেন্ট কি না, এলিমেন্ট হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটাকে নর্মাল কোনো কেমিক্যাল প্রসেসে ডিকম্পোজ করা যায় না, মানে ভাঙা যায় না। যদি যে কোনো কেমিস্ট্রির ভাষায় যদি যে কোনো মেটেরিয়াল থাকে বা মেটাল থাকে কিংবা যা কিছু থাকে, যে কোনো সাবস্টেন্স থাকে, সেটাকে কোনো না কোনো কেমিক্যাল প্রসেসের দ্বারা তাকে ব্রেক করা যায়। কিন্তু এলিমেন্ট হচ্ছে সেই ধরনের একটা সাবস্টেন্স যেটাকে কোনো ধরনের কেমিক্যাল প্রসেসের মাধ্যমে ব্রেক করা যায় না, তাকেই বলা হয় এলিমেন্ট। ঠিক আছে, এই এলিমেন্ট কিন্তু তিন ধরনের হয়। কি কি না, মেটাল, নন মেটাল, স্পেলিংটা ভুল আছে, আর মেটালয়েড। আমরা এগুলো বাংলা টার্মের সাথে পরিচিত, ইংরেজি টার্মের সাথে হয়তো পরিচিত নয়, কিন্তু তোমাদেরকে এগুলোর ইংলিশ টার্মের সাথে পরিচিত হতে হবে। অ্যাকচুয়ালি মেটালের মনে হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলি, তোমরা চ্যাটে লিখে জানাও এগুলোকে বাংলায় কি বলে। ধাতু বলে, তারপরে এটাকে অধাতু বলে। সবের বাংলা জানার দরকারও নেই, এরপরে তোমরা বাংলা নিয়ে খুব কমই ডিল করবে। আর এটাকে সম্ভবত ধাতু কল্প বলে। ঠিক আছে, তো আমরা একটা একটা করে জানবো। সবার আগে আমাদেরকে জানতে হবে মেটাল কি, নন মেটাল কি, আর মেটালয়েড কি। এই তিনটের মধ্যে কি পার্থক্য আছে, কেন এটাকে আমরা মেটাল বলছি, কেন এটাকে আমরা নন মেটাল বলছি, আর কেন এটাকে আমরা মেটালয়েড বলছি। সেটার জন্য আমি একটা পাতা এখানে নিয়ে রেখেছি, স্লাইড নিয়ে রেখেছি। দেখো, এখানে আমরা আলোচনা করব তিনটে সম্পর্কে। আমি কেন আগে থেকে লিখে রাখিনি, একে থিওরি ক্লাস, তার উপরে যদি সব লেখা থাকে আর আমি বলতে থাকি তাহলে তোমরাও বোর হয়ে যাবে, আমিও বোর হয়ে যাবো। তোমরাও সাথে খাতা পেন রাখো, একটু করে একই সাথে লেখার চেষ্টা করো। নোট তো পেয়েই যাবে, তার সাথে সাথে নিজেরাও একটু লেখো, তাহলে ক্লাসটা তোমাদের জন্য ইন্টারেস্টিং হবে। প্রথমে আমি ধাতু কেন বা এর কি কি প্রপার্টি আছে সেগুলো একটু লেখার চেষ্টা করি। তো ধাতু আমরা কোন জিনিসকে বলবো না, সে একটা জিনিসকে নর্মালি প্রথমেই দেখে বোঝা যাবে এটা ধাতু, তার মানে এটাকে আমি বলছি বাইর থেকে। ধরো তোমাকে আমি একটা যে কোনো মেটাল দিয়ে দিলাম কিংবা যে কোনো একটা এলিমেন্ট দিয়ে দিলাম, দিয়ে বললাম এটা ধাতু, অধাতু না ধাতু কল্প, তুমি কী করে বলবে? বাইর থেকে দেখে। বাইর থেকে দেখেই তুমি যদি দেখো সেই জিনিসটা উজ্জ্বল আছে, মানে শাইনি বা দীপ্তি আছে, যেটাকে বাংলায় দীপ্তি বলবো, বা উজ্জ্বল উজ্জ্বল ধরনের কোনো জিনিস যদি সেটা যদি চকচক করে, তাহলে সেটা আমরা সহজেই কিন্তু সেটাকে আমরা বলে দিতে পারি মেটাল। তার মানে কি, এটার একটা মেটালিক লাস্টার আছে, এটার মানে হচ্ছে দ্যুতি। হ্যাঁ, এটার মানে হচ্ছে দ্যুতি, দ্যুতি নয় সরি, দীপ্তি বা চমক যেটাকে বলে। তো এর মধ্যে একটা মেটালিক লাস্টার আছে। আচ্ছা, আর কি, এটা তো বাইরে থেকে দেখলে বোঝা যাবে। এবারে ওর মধ্যে থেকে দেখলে কি করে কি বোঝা যাবে না, মেটাল সবসময় হিট, মানে যেটাকে তাপ বলে, আর ইলেকট্রিসিটির গুড
কন্ডাক্টর। তার মানে কি এই মেটাল সবসময় হিট আর ইলেকট্রিসিটিকে ভালো পরিবহন করার ক্ষমতা রাখে। তো যেই সকল এলিমেন্টের মধ্যে দিয়ে হিট আর ইলেকট্রিসিটি সহজেই পরিবহন হতে পারবে সেটাকে আমরা মেটাল বলব। আর কি হবে, আরও একটা জিনিস যেটা বাইরে থেকে দেখে বোঝা যাবে, আমরা কোনো একটা পদার্থের তিনটে কি হয় না অবস্থা দেখা যায়। কি কি না, যে কোনো এলিমেন্টের তিনটে অবস্থা দেখা যায়, এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে সলিড, আর একটা কি তোমরা চ্যাটে লেখো, পদার্থের তিনটা অবস্থা সবাই মাধ্যমিকে পড়েছো, লিকুইড আর গ্যাস। সলিড, লিকুইড আর গ্যাস, তাই তো? তাহলে এটা যে কোনো একটা পদার্থের বা এলিমেন্টের তিনটে অবস্থা থাকতে পারে, সলিড, লিকুইড, গ্যাস। কিন্তু মেটালের ক্ষেত্রে কি হবে না, মেটাল সবসময় সলিড হবে, এ কখনো লিকুইড আর গ্যাস হতে পারে না। তবে সব জিনিসেরই ব্যতিক্রম আছে, কিন্তু আমরা এখন ব্যতিক্রমগুলো নিয়ে বেশি মাথা ঘামাবো না, আমরা এটা নিয়েই বেশি মাথা ঘামাবো, যেটা আমরা জানছি। পরে যখন আমরা আরও বেশি জানবো তখন আমরা এর যে এক্সেপশনগুলো আছে সেগুলো জানবো। আরেকটা কি না, এটা তোমাদেরকে এটা সম্পর্কে তোমরা অতটা অবগত কিনা জানি না, কিন্তু তোমরা এটা মনে রাখবে যে এই মেটাল সবসময় মোনো অ্যাটমিক হয়। মোনো অ্যাটমিক মানে কি না, আমরা জানি যে কোনো মেটালই বা যে কোনো এলিমেন্ট অ্যাটম দিয়ে তৈরি হয়। অ্যাটম মানে কি, পরমাণু। আমরা জানি কতগুলো পরমাণু মিলিয়ে একটা অণু হয়, কতগুলো অণু মিলিয়ে একটা এলিমেন্ট হয়। তো সেরকমই আর কতগুলো এলিমেন্ট মিলিয়ে একটা সাবস্টেন্স হয়। তো মোনো অ্যাটমিক মানে কি, মোনো কথার অর্থ হচ্ছে ওয়ান, মানে ওয়ান কাইন্ড অফ অ্যাটম থাকবে, ওয়ান কাইন্ড অফ অ্যাটম। ওয়ান কাইন্ড অফ অ্যাটম মানে কি, এমন নয় যে শুধু একটাই থাকবে, যে শুধুমাত্র আয়রন তো আয়রন এফি রইল, সেটা নয়। কিন্তু মানে এফি অনেকগুলো থাকতে পারে, কিন্তু অ্যাটম একটাই থাকবে, যে একই টাইপের। ওকে, এটা বোঝা গেল তো, ওয়ান কাইন্ড অফ অ্যাটম। তাহলে আমরা নর্মালি দেখতে পেলাম মেটালের মধ্যে আমরা চারটা প্রপার্টি আমরা দেখলাম কি না, এটার একটা আলাদা চকচকে ভাব থাকবে, আর এটা হিট, তাপ আর বিদ্যুৎ পরিবহনে সক্ষম হবে, আর একটা সলিড, এটা সবসময় কঠিন হবে, আর মোনো অ্যাটমিক মানে এক ধরনের এটম থাকবে। এটা আমরা একটা বেসিক জানলাম। এবার আমরা নন মেটাল চলে আসি। নন মেটাল মানে কি না, অধাতু। অধাতু কাকে বলবো? অধাতু বলবো আমরা এটার কিন্তু মেটালিক লেকচারটা থাকবে না, নট হ্যাভ মেটালিক। তোমরা খাতায় লেখো এটার সাথে সাথে, তাহলে দেখবে তোমাদের ক্লাসটা করতে ভালো লাগবে, ক্লাসটা। ঠিক আছে, আর কি না, এটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, তাপ আর তড়িতের সুপরিবাহী। এটা হচ্ছে ব্যাড কন্ডাক্টর। ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। ঠিক আছে, ইলেকট্রিসিটি ব্যাড কন্ডাক্টর। আর মেটালের ক্ষেত্রে শুধুমাত্র সলিড ছিল, এটার ক্ষেত্রে সলিডও হতে পারে, আবার লিকুইডও হতে পারে, আবার গ্যাসও হতে পারে। ঠিক আছে, আর এতে যেমন ওয়ান কাইন্ড অফ অ্যাটম ছিল, এটার ক্ষেত্রে টু কাইন্ড অফ অ্যাটম থাকবে। তার মানে কি, মনো অ্যাটমিকও হতে পারে, আবার ডাই অ্যাটমিকও হতে পারে। কি না, হতে পারে মনো অ্যাটমিক or ডাই অ্যাটমিক। ডাই মানে দুটো, মনো মানে একটা, ঠিক আছে, দুটো অ্যাটম। আচ্ছা, এটা চলে গেল নন মেটাল।
এবারে মেটালয়েড, মেটালয়েড কাকে বলবো না, মেটালয়েড বা ধাতুকল্প সেই ধরনের জিনিসকে বলা হচ্ছে যার মধ্যে মেটাল আর নন মেটাল দুটোরই কিন্তু কি আছে না, দুটোরই প্রপার্টি থাকে। তাহলে আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই। প্রপার্টিস লিখে নাও কিন্তু, তা নাহলে পরে বুঝতে পারবেন। প্রপার্টিস আর মিডওয়ে বিটুইন মেটাল অ্যান্ড নন মেটাল। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। আর যেহেতু এটা মেটাল আর নন মেটালের মধ্যে, তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো লাস্টার আছে, কোনো কোনো ক্ষেত্রে মানে জল জল করবে, কোনো কোনো ক্ষেত্রে করবে না, কোনো কোনো ক্ষেত্রে হিট আর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, আবার কোনো কোনো ক্ষেত্রে পারবে না। আর কোনো কোনো ক্ষেত্রে সলিড, কোনো কোনো ক্ষেত্রে লিকুইড, গ্যাস সবই হতে পারে। আর একটা কি জানবো না, এটা কিন্তু সব সময় মনো অ্যাটমিক হবে, মানে একই ধরনের মেটাল এর মধ্যে থাকবে। আশা করি এতখানে মনো অ্যাটমিক কী জিনিস সেটা বোঝা গেছে। এবার তিনটা সম্পর্কে তোমরা জেনে গেলাম, এখন মনে যেটা তোমাদের প্রশ্ন আসছে স্যার কোনগুলোকে বলে, তার মানে কি এটার উদাহরণ কি। তো তোমরা সবাই চ্যাটে মেটালের উদাহরণটা আগে লিখে দাও, যে দেখি তোমরা কতজন মেটালের উদাহরণ জানো, যে মেটাল কোনগুলোকে আমরা মেটাল বলবো। আমি তো লিখেই দিচ্ছি, তার সাথে সাথে তোমরাও চ্যাটে লেখো, তাহলে তোমরাও কতটা জানো সেটা বোঝা যাবে। মেটালের এক্সাম্পল হচ্ছে, মেটালের এক্সাম্পল কি না, আয়রন, কপার, আয়রন মানে কি লোহা, কপার মানে তামা, সোডিয়াম, ক্যালসিয়াম, চারটা লিখে দিলাম, এরকম অনেক মেটাল আছে। এগুলো এক একটা তোমার কিসের না, মেটালের এক্সাম্পল। আচ্ছা মেটালের এক্সাম্পল লিখলাম, এবারে তোমরা আমাকে নন মেটালের এক্সাম্পল বলো, সেটাই লেখো নন মেটালের এক্সাম্পল। আচ্ছা আমি কি বললাম না, এগুলো দেখো সবই কিন্তু সলিড, যতগুলো লিখেছি আয়রনও সলিড, কপার সলিড, ক্যালসিয়ামও সলিড। কিন্তু আমি বলেছি নন মেটালের ক্ষেত্রে সলিডও হয়, লিকুইডও হয়, আর গ্যাসও হয়। তো আমি প্রথমে সলিড নন মেটালের নাম লিখছি, সলিড নন মেটাল। সলিড নন মেটাল কি না, কার্বন, সিলিকন, ফসফরাস, এরকম হতে থাকবে, আরও অনেক আছে। তারপরে আমি লিখব লিকুইড, মানে তরল, তরল নন মেটাল। লিকুইড নন মেটাল কি না, ব্রোমাইন, ব্রোমাইন, ঠিক আছে। তারপরে কি লিখব না, গ্যাস নন মেটালের নাম গ্যাসিয়াস। গ্যাস কি না, হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু একটা নন মেটাল, হ্যাঁ মনে রাখবে। ক্লোরিন। এই হচ্ছে আমার এক্সাম্পল। এবারে মনে প্রশ্ন আসবে স্যার তাহলে ধাতু গল্প জিনিসটা কি, যার মধ্যে দুটো প্রপার্টি আছে, সেটার এক্সাম্পলটাও বলে দিন। অবশ্যই সেটাও বলতে হবে। সেটা কি না, বোরন। আর যে দুটো সবচেয়ে বেশি ফেমাস সেগুলো কি না, আর্সেনিক। ছোটোবেলা থেকে সবাই পড়েছি, ধাতু গল্পের নাম কি না, আর্সেনিক আর অ্যান্টিমনি। অ্যান্টিমনি, তারপরে বিসমাথ। এগুলোর ইউনিট, এই তোমার এগুলোর যে সংকেতগুলো, ওগুলো কিন্তু জানতে হবে। আমি পাশে পাশে লিখে দিই সবগুলো, তাহলে তোমাদের
পরিচিত হয়ে যাবে। আয়রনকে কি দিয়ে লেখা হয় না Fe, তোমরা জানো তো, চাটে লিখে ফেলো ছোটা ছোট। কপার সোডিয়ামের হয় Na, ক্যালসিয়ামের হয় Ca, কার্বনের সি, সিলিকনের Si, ফসফরাসের পি লেখা আছে, বিসমাথের Bi, অ্যান্টিমনির হয় Sb, আর্সেনিকের As সম্ভবত, ভুল থাকলে একটু চ্যাটে জানাবে, বোরনের বি। তো এগুলো হচ্ছে সংকেত। হ্যাঁ, তাহলে আমাদের কাছে এখনো পর্যন্ত মেটাল, নন মেটাল আর মেটালয়েড সম্পর্কে আমরা যেটা পড়েছিলাম সবার প্রথমে, যে এলিমেন্টের 3টে ভাগ আছে, এইটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়ে গেল। এরপরে আমরা চলে আসি যে মেটালটা কি, তাহলে যেটা বললাম এখানেই সেটারই একটু শর্ট ফর্ম লেখা আছে। মেটাল ইজ এ মিনারেল ইউজড অল টাইপ অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মানে যত ধরনের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস হয় সেখানে সম্ভবত আমরা মেটালকে ইউজ করে থাকি। আর এটার কি বললাম না, এটা হার্ড হয়, শাইনি হয়, চকচক করে, আর হিট আর ইলেকট্রিসিটির জন্য এর মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে, মানে ভালো কন্ডাক্টর। তো আমাদের কেন দরকার পড়লো, আমরা কেন মেটালটা পড়তে যাচ্ছি? যে কোনো জিনিস পড়ার আগে তো আমাদের দরকার পড়ছে যে কেন পড়তে যাচ্ছি। আমাদেরকে মেটাল যখন পড়বো, আমরা মেটালের টাইপ পড়বো, তারপরে নেক্সট ক্লাসে মেটালের প্রপার্টি, মেকানিক্যাল প্রপার্টি জানবো, ফিজিক্যাল প্রপার্টি জানবো। তো এগুলো আমাদের কেন দরকার পড়ছে না, আমরা এরপরে যখন যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাব, তো সেখানে কি আমাদেরকে আলটিমেট কী নিয়ে কাজ করতে হবে? আমাদেরকে তো মেটাল নিয়েই কাজ করতে হবে। ওই মেটালগুলোকে নিয়ে যখন কাজ করব, ওইগুলোর সাথে যখন আমরা ইউজ করব, তো আমাদেরকে জানতে হবে যে কোন মেটালের কোনটা স্ট্রেংথ, কোনটা উইকনেস, কোন মেটালটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, সেইগুলো জানার জন্য আমাদেরকে ওর প্রপার্টি জানতে হবে। সাপোজ তুমি একটা প্লাস্টিক কারখানায় কাজ করতে গেলে, আর তোমাকে প্লাস্টিকটা দেওয়া হলো, বললাম যে ওই প্লাস্টিকের মধ্যে দুটো হোল করো, আর তুমি ড্রিল মেশিন নিয়ে এসে তাতে হোল করতে শুরু করলে, তা তো নয়। তাহলে তোমাকে কি জানতে হবে যে সেটা কী ধরনের মেটাল, সেই মেটালের কী কী প্রপার্টি আছে, সেই মেটালে কত পরিমাণে লোড দিলে ওইটার উপরে কোনো ফ্র্যাকচার আসবে কি আসবে না, সেই জিনিসগুলো জানতে গেলে আগে তোমাকে মেটালের প্রপার্টি জানতে হবে। আর মেটালের প্রপার্টি জানতে গেলে আগে মেটাল কী জিনিস জানতে হবে, কত ধরনের মেটাল হয় সেটা জানতে হবে, ওর মধ্যে কী কী মেকানিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টি আছে সেটা জানতে হবে। আজকে কত ধরনের মেটাল হয় জানিয়ে দেবো, নেক্সট ক্লাসে তোমাদের মেটালের মধ্যে কী কী ফিজিক্যাল আর মেকানিক্যাল প্রপার্টি আছে সেইটাই জানানো হবে। এখানে ওই জিনিসটাই যেটা বললাম শর্ট ফর্ম করে, মানে বড় করে লেখা আছে, তোমরা পড়তে পারো, এটা জাস্ট একটা ইন্ট্রো মতো আছে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো যে টাইপ অফ মেটাল, যেটা আমাদের আজকের মেন টপিক। দেখো, মেটালের অনেক অনেক রকমভাবে ক্লাসিফিকেশন করা যায়। অ্যাকচুয়ালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না, ক্লাসিফিকেশন, তাই তো। ক্লাসিফিকেশন তোমরা বিভিন্ন অথারের বই পড়বে, বিভিন্ন রকমভাবে ক্লাসিফাইড করা আছে, অনেক রকমভাবে। আর আমাদের তোমরা যে কোনো একটাকে অ্যাডপ্ট করতে পারো, এমন নয় যে এটাকেই অ্যাডপ্ট করতে হবে, তার কোনো ব্যাপার নেই। তবে যেটা বলছি আপাতত তোমরা এটা ভালো করে শুনে নাও, এটা শুনলে প্রত্যেকটা সম্পর্কে আইডিয়া পড়ে যাবে। আমি যতটা বলবো এটাকে আরও এক্সপ্লেন করা যায়, কিন্তু তোমাদের ঠিক যতটুকুন দরকার আর যেই যেই জায়গাটা দরকার সেই জায়গাটা বলবো, তো তোমরা সেটাকে ভালো করে অবজার্ভ করো। প্রথমে আমরা কি লিখব না, আমি একটা ফ্লো চার্ট বানিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। কি পড়বো না, মেটাল, তাই তো। এই মেটালকে সবার প্রথমে তো দুভাগে ভাগ করা যায়। দুভাগে ভাগ করে দিলাম। কি কি ভাগে না, একটা হচ্ছে ফেরাস মেটাল, ফেরাস, আরেকটা হচ্ছে নন ফেরাস। আচ্ছা, হঠাৎ করে ফেরাস আর নন ফেরাস কথা এলো কেন? ফেরাস মানে হচ্ছে এর মধ্যে যে সবার আগে দেখছো ফেরাসের আগে কি লেখা আছে, এফি। এফি কার সংকেত? এফি হচ্ছে আয়রনের সংকেত। আমি দেখো মেটালে লিখিয়েছিলাম, মেটালের টাইপ হচ্ছে আয়রন, যার সংকেত হচ্ছে এফি। তাহলে যে ফেরাস মেটালের মধ্যে এফি আছে মানে আয়রন আছে,
তাহলে যেই সকল মেটালের মধ্যে আয়রনের পরিমাণ বেশি বা আয়রন আছে সেই সকল মেটালকে কি বলা হয় না ফেরাস মেটাল। এটা বুঝতে কারো অসুবিধা নেই। আর যেই সকল মেটালের মধ্যে ফেরাস বা আয়রন নেই বা আয়রনের পরিমাণ কম তাকে বলা হয় নন ফেরাস মেটাল। তো এটুকুন তো বুঝতে অসুবিধা নেই। ফেরাস মানেই মনে রাখবে এফি মানে আয়রন, আয়রন যেটা থাকবে সেটাতে আয়রন ফেরাস মেটাল, যেটাতে আয়রন নেই সেটাকে নন ফেরাস মেটাল। ঠিক আছে, এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কি? আশা করি নেই। তো এবারে আমাদেরকে এইগুলোর ভাগ সম্পর্কে জানতে হবে। আচ্ছা, ফেরাস মেটালের এক্সাম্পল এর যে ভাগ আছে সেটা পড়লেই আমি বুঝে যাব, কিন্তু নন ফেরাস মেটালের এক্সাম্পলগুলো তোমাদেরকে একটু নোট করে নিতে হবে। সেটা কি না, সেগুলো হচ্ছে নন ফেরাস মেটালের যেগুলো এক্সাম্পল মানে কোনগুলোকে নন ফেরাস মেটাল বলে, কোনগুলোর মধ্যে আয়রন নেই, সেগুলো কি না ধরে নাও কপার, তারপরে তোমার নিকেল, কপার, অ্যালুমিনিয়াম, এগুলো শুধু আমি সংকেতগুলো লিখে দিচ্ছি, কিন্তু জিঙ্ক, জেড এন মানে জিঙ্ক, এনআই মানে নিকেল, কপার, সিউ মানে কপার, এল মানে অ্যালুমিনিয়াম, এইগুলো হচ্ছে তোমার নন ফেরাস মেটাল। আচ্ছা, এবারে আমাদেরকে ফেরাস মেটালটা জানতে হবে। ফেরাস মেটাল কিন্তু কত ভাগে? আরও 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আর এগুলো এই 4টাই হচ্ছে এর এক একটা ধরে নিতে পারো কি বলবো না এক্সাম্পলও ধরে নিতে পারো যে কোনগুলোকে বলছি। সবার প্রথমে কি না, আচ্ছা আমি একটু ভুল করলাম, ফ্লো ডায়াগ্রামটা ঠিক করে বানাতে হবে, কালিগুলো ইউজ করতে হবে ঠিকঠাক, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চার ভাগে তো, 4 ভাগে কিভাবে ভাগ করা হয়েছে এবারে দেখাচ্ছি। প্রথমে যেটা ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে পিগ আয়রন। পিগ আয়রন লিখে নাও। আচ্ছা, তারপরে রড আয়রন, WROUGHT, হ্যাঁ, রড নয়, রড আয়রন। তারপরে হচ্ছে কাস্ট আয়রন, তারপরে হচ্ছে স্টিল। এটার সাথে তোমরা অনেকেই পরিচিত, এগুলোর সাথেও পরিচিত, কোনো অসুবিধা নেই। এখন তোমরা বলবে স্যার এখানে শুধু লিখে দিচ্ছেন, আমাদের কি করে মনে থাকবে এত কিছু, পরে কি করে বুঝবো? চিন্তা নেই, যতটুকুন তোমাদের দরকার এই নিচে দেখো সবটুকুনের নোট দেওয়া আছে, আমি দেখিয়েও দেব। তো আপাতত এটা দেখো, ওখান থেকে যেটা দরকার সেটা দেখে। আচ্ছা, তোমাদেরকে একটু দেখিয়েও দিই। তাহলে যে প্রথমে বললাম না পিগ আয়রন, পিগ আয়রন কি না দেখো এখানে লেখা আছে, পিগ আয়রন ছিল তো, হ্যাঁ, এই ফেরাস মেটাল দেখো, এই যে ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল, ওগুলোও কিন্তু লেখা আছে, হ্যাঁ, তোমরা এখান থেকে দেখতে পাবে সবই। এটা পিগ আয়রন। পিগ আয়রন কি জিনিস না, এটা হচ্ছে যদি তোমরা কখনো স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যাও, মানে যেখানে স্টিল তৈরি হয়, তো স্টিল তৈরি হয় যেখানে, সেখানে কি করা হয়, যেমন ধরো এই বার্নপুর স্টিলে যদি কখনো তোমরা যখন পরে কাজ করতে যাবে, ওখানে কি করা হয় না আকরিক লোহা মানে আয়রন ওর যেটাকে বলছে, সেই আয়রন ওরটাকে নিয়ে আসা হয়। ওই আয়রন ওরটাকে ওই খনিজ যেটাকে লোহা বলছে মানে আকরিক লোহা, ওই আকরিক লোহার মধ্যে তো অনেক ধরনের ইমপিউরিটি আছে, মানে বিশুদ্ধতা মানে অশুদ্ধ যেটা, মানে ওটার মধ্যে অনেক ধরনের ইমপিউরিটি আছে। তো ওটাকে দেখবে এর মাঝে ওই দূর থেকে যদি স্টিল প্ল্যান্ট দেখো, এই ধরনের একটা জিনিস দেখা যায়, তোমরা দেখেছো কি সেটা জানো, যে এই ধরনের একটা জিনিস উপরে সবসময় দেখা যায়, এটাকে এরকম বড় বড় পাইপ থাকে এরকম টাইপের, তো ওটাকে বলে ব্লাস্ট ফার্নেস। ওই ব্লাস্ট ফার্নেসের মধ্যে স্মেল্টিং নামের একটা অপারেশন আছে, সেটা যখন করা হয় তখন ওটা গলে যায়, ওই আকরিক লোহাটা পুরো গলে যায়। আর ওই যে লোহাটা গলে গেল ওর মধ্যে কী হবে না অনেক ইমপিউরিটি আছে, যখন ওই লোহাটা গলে যাবে আর ওর মধ্যে ইমপিউরিটি বর্তমান থাকবে, তখন সেই আয়রনটাকে বলা হবে পিগ আয়রন। মানে আমরা আয়রন ওর বা আকরিক লোহা নিয়ে আসছি আর সেটাকে ব্লাস্ট ফার্নেসে গলিয়ে দিচ্ছি। ব্লাস্ট ফার্নেস মানে কি, ওই যেই ফার্নেসের মধ্যে ওই আকরিক লোহাটাকে গলিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ওটাকে যখন হাই টেম্পারেচার দেওয়া হবে তখন ওটা গলে যাবে।
ওইটা হচ্ছে ফার্স্ট স্টেপ স্টিল তৈরি, তারপরে ওটাকে আরও প্রসেসিং করে স্টিল বানানো হয়। তো ওইখানে যে আয়রনটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পিগ আয়রন। তার মানে তুমি বলতে পারো আকরিক লোহা থেকে স্টিল বানানো পর্যন্ত, স্টিল কি দিয়ে তৈরি হয়? আকরিক লোহা থেকে তৈরি হয়, আয়রনের থেকে আরও অনেক কিছু মেশানো হয়, কিন্তু মেন খনিজ কি? আকরিক লোহা, মানে যেটাকে বলছে আয়রন ওর। ওই আয়রন ওর থেকে স্টিল তৈরি পর্যন্ত সবার ফার্স্ট স্টেপে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পিগ আয়রন। এটার আরও একটা নাম আছে যেটাকে বলা হয় ক্রুড আয়রন। হ্যাঁ, ক্রুড আয়রন, এটাও মনে রাখবে। এটা হচ্ছে তোমার আয়রন। আচ্ছা, তারপরে নেক্সট কি লিখেছি না, রড আয়রন, কাস্ট আয়রন আর স্টিল। রড আয়রন কি জিনিস দেখো, রড আয়রন হচ্ছে এক ধরনের আয়রন অ্যালয় যাতে কার্বনের পরিমাণটা খুব কম। এবারে তোমাদের কিন্তু দু তিনটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। এক হচ্ছে কোথায় বলছি আয়রন আর কোথায় বলছি কার্বন। আয়রন আর কার্বনের মধ্যে প্রচুর ছেলে গুলিয়ে যায়, আর তোমরাও যে গুলিয়ে যাবে না তার কোনো সন্দেহতা নেই। তো গুলিয়ে যাওয়াটা স্বাভাবিক, এটা ভুল হয়, কিন্তু তোমরা কিভাবে খেয়াল রাখবে না, আয়রনের মধ্যে কার্বন থাকে। তার মানে কি, কোনো একটা আয়রনের মধ্যে সবসময় কার্বন থাকবে, কোথাও বেশি থাকবে কোথাও কম থাকবে। এই কার্বন যে আয়রনের উপরে কিভাবে ইম্প্যাক্ট ফেলে যখন আমরা প্রপার্টিস পড়বো তখন তো জানবোই, এমনকি আজকের ক্লাসেরও শেষের দিকে আমরা একটু করেই দেখতে পাবো। তো যখানে কার্বনের পরিমাণটা খুব কম থাকবে সেই ধরনের আয়রনকে রড আয়রন বলা হবে। আর এই রড আয়রনটা কোথায় ইউজ করা হয় না, মেকিং ফেন্সেস অর ডোরস, যেমন তোমার গ্রিল, যেগুলো বাড়িতে গ্রিল লাগানো থাকে ওইখানে কিন্তু রড আয়রনকে ইউজ করা হয়। ঠিক আছে, আরেকটা কি বললাম না, কাস্ট আয়রন। কাস্ট আয়রন কাকে বলছে না, যেই সকল আয়রনে কার্বনের পার্সেন্টেজ 2%-এর বেশি। এখন তোমাদের মনে হচ্ছে সে 2% মানে তো অনেক কম, অ্যাকচুয়ালি 2% মানে অনেক বেশি। কোনো কার্বনে যদি 2%, কোনো একটা আয়রনের মধ্যে, লোহার মধ্যে যদি 2% কার্বন থাকে সেটা কিন্তু অনেক বেশি। নর্মালি যদি আমরা যেগুলো ইউজ করে থাকি 1.5-এর মতো থাকে, আরও কম পারলে। আর কার্বনের পরিমাণের সাথে সাথে কীভাবে আয়রনের চেঞ্জ হয় সেটা আছে, আজকেই আছে, আমি দেখাবো একটু পরে। কিন্তু 2% মানে অনেক বেশি, মানে অ্যাকচুয়ালি এভাবে বলতে পারো, যেই সকল আয়রনে কার্বনের পরিমাণ বেশি তাকে কাস্ট আয়রন বলা হয়। কাস্ট আয়রন ইজ এ গ্রুপ অফ আয়রন কার্বন অ্যালয়। অ্যালয় কী জিনিস আমি বলছি এক্ষুনি, এখানে অ্যালয় স্টিল যখন পড়াবো, যে আয়রন আর কার্বন মিশে আছে যেটাকে, ওটাকে আয়রন কার্বন বলে। বলছি কার্বন কন্টেন্ট যদি 2%-এর বেশি থাকে তাকে বলা হচ্ছে কাস্ট আয়রন। এর এর বেসিক এটা কোথায় ইউজ করা হয় না, তোমরা সবাই প্যান দেখেছো রান্না করে যেগুলোতে ডিম ভাজে, ফ্রাইং প্যান, ওই প্যানগুলো এতে তৈরি করা হয় কাস্ট আয়রনে। কেন তৈরি করা হয় না, ওটার লো মেল্টিং টেম্পারেচার, মানে ওইটাতে ওইটার মেল্টিং টেম্পারেচার এতটাই কম, মানে আমি হাই হিট দিতে পারবো, যদি অনেক পরিমাণেরও হিট ও নিতে পারবে। ঠিক আছে, সেই জন্য ওটাকে রান্নার কাজে ব্যবহার করা হয়। তারপরে আমি আরেকটা ভাগ পড়েছি সেটা হচ্ছে স্টিল। তাহলে 1-এ পিগ আয়রন, 2-এ রড আয়রন, 3-এ হচ্ছে কাস্ট আয়রন, 4-এ হচ্ছে স্টিল। এই কাস্ট আয়রনকে কিন্তু আরও 3 ভাগে ভাগ করা যায়, যেগুলো তোমাদেরকে জানতে হবে না, যে এগুলো ব্যবহার কি বা কিভাবে হচ্ছে ডেফিনেশন, এগুলো কিন্তু তোমাদের জানার দরকার নেই, কিন্তু নামগুলোর সাথে তোমাদেরকে পরিচিত থাকতে হবে। 1, 2 আর 3, 3 নয় অ্যাকচুয়ালি 4 ভাগে লিখে নাও। প্রথমে কি না, গ্রে কাস্ট আয়রন। যারা এতদিন টুল পড়েছো তোমরা তো এতদিন এই নামগুলো শুনেইছো। গ্রে কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন, এগুলো হচ্ছে কাস্ট আয়রনের মাইক্রোস্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে এগুলোকে ভাগ করা হয়। তো অতদূর তোমাদেরকে যেতে হবে না, কার্বনের কন্টেন্ট আর তার সাথে সাথে মাইক্রোস্ট্রাকচার এইগুলোকে দেখে ভাগ করা হয়। গ্রে কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন, আরেকটা হচ্ছে ম্যালিয়েবল। তো অনেকের মনে প্রশ্ন থাকবে, স্যার ম্যালিয়েবল মানে কি? ম্যালিয়েবল কাস্ট আয়রন কী জিনিস না, কালকে যখন প্রপার্টিস পড়ানো হবে নেক্সট ক্লাসে সেখানে বলে দেওয়া হবে। আরেকটা হচ্ছে ডাকটাইল কাস্ট আয়রন।
ডাকটাইল, এই যে ডাকটাইল, মেলিয়াবেল, এগুলো হচ্ছে এক একটা প্রপার্টি মেটেরিয়ালের, হ্যাঁ, মেকানিক্যাল প্রপার্টি। এগুলো সব বলে দেওয়া হবে। এখন জাস্ট মনে রাখো, তোমাদের এখন উৎসাহ জানতে পারে যে এগুলো কী জিনিস, কিন্তু এগুলো বলতে গেলে আজকের ক্লাসটা শেষ হবে না। তো এটুকুনি মনে রাখো যে 4 ভাগে ভাগ করা হচ্ছে একটা কাস্ট আয়রনকে। সেই 4টা ভাগ কী কী না, গ্রে কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন, মেলিয়াবেল কাস্ট আয়রন আর ডাকটাইল কাস্ট আয়রন। এবারে চলে আসি আমরা স্টিলকে। স্টিলটা কী জিনিস জানবো, তার সাথে সাথে স্টিলকে দুটো মেজর ভাগে ভাগ করা যায়, সেগুলোও আমরা জানবো। প্রথমে তো জেনে নিই স্টিল কী জিনিস। হ্যাঁ, দেখো এখানে লেখা আছে। স্টিল কি বলেছে না, স্টিল হচ্ছে একটা অ্যালয় অফ আয়রন, আয়রনের অ্যালয় উইথ টিপিক্যালি এ ফিউ পার্সেন্ট অফ কার্বন টু ইমপ্রুভ ইটস স্ট্রেংথ অ্যান্ড ফ্র্যাকচার রেজিস্ট্যান্স। এ সকল অনেক কথা লেখা আছে, কিন্তু আমি বারবার বলছি যে আয়রনের সাথে কার্বন মেশানো হচ্ছে, কোথাও বেশি, কোথাও কম, কোথাও 2%, কোথাও 1%। কেন, কী দরকার পড়ছে না, যখন আমরা মেকানিক্যাল প্রপার্টি পড়বো মেটালের, তখন আমি বুঝতে পারবো কি দরকার পড়ছে। অ্যাকচুয়ালি কার্বনের কন্টেন্টের সাথে সাথে কোনো একটা মেটালের স্ট্রেংথ, উইকনেস, ফ্র্যাকচার ক্যাপাসিটি, রেজিস্ট্যান্স ক্যাপাসিটি, এগুলোকে ইমপ্রুভ করা যায় আর ডিক্রিজ করা যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। যদি তোমাকে আমি একটা মাইল্ড স্টিল দিই, বা মাইল্ড স্টিল বললে তোমরা বুঝতে পারবে কিনা, তোমরা যে কোনো একটা স্টিলের জিনিস যদি দেখো, যে স্টিলের যে নর্মাল প্লেটগুলো থাকে, ওইগুলোতে কী হয়, যদি তোমরা ওটাকে ধরে দুধার দিকে জেঁকে দাও, তাহলে জেঁকে দিলে কি হবে, দেখবে ওটা কিন্তু ভাঙে না, ওটা বেঁকে যেতে পারে, ঠিক আছে। আবার সাপোজ তুমি একটা কি বলবো না, একটা গ্লাস নাও, একটা কাঁচের গ্লাসটাকে তুমি ঠুকে দাও, তো ঠুকে দিলে কি হবে না, ওটা ভেঙে যাবে। আচ্ছা, কাঁচের গ্লাসের থেকেও আরও যদি আমি একটা ভালো উদাহরণ দিই, তুমি এমনি একটা নর্মাল চক নাও, ওতে যদি তুমি দেখবে চকগুলো ভেঙে যায়। আর একটা ভালো উদাহরণ ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। প্রথমের যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে কিনা, নর্মাল যদি স্টিলের প্লেট নিয়ে সেটাকে বাঁকিয়ে দাও, ওটা দেখতে পাচ্ছ ওই একটা নর্মাল স্টিলের জিনিস, যেটাকে কিন্তু তুমি টেনে দিচ্ছ কিন্তু ওটা ভাঙছে না, জাস্ট বেঁকে যাচ্ছে। আবার কিছু কিছু স্টিলের জিনিস দেখতে পারবে যেগুলোকে একটু ঠুকে দিলেই ভেঙে যাচ্ছে। তো দুটোর মধ্যে পার্থক্য কি, একই জিনিসের দুটো, মানে একই মেটালের দুটো জিনিস তৈরি। ধরো তোমার কাছে একটা মেটাল আছে, যেটাকে তুমি যদি ফোর্স দাও সেটা হচ্ছে একটু লম্বা হয়ে যাচ্ছে কিংবা একটু বেঁকে যাচ্ছে, আরেকটা মেটাল সাথে সাথে ভেঙে যাচ্ছে। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি, কেন এরকম হলো? তো এটার কারণই হচ্ছে যে এর মধ্যে কিছু চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে না, এই কার্বনের পরিমাণটা, যখন কার্বনের পরিমাণ কম থাকে সেই ধরনের মেটেরিয়ালকে কিন্তু ডাকটাইল মেটেরিয়াল বলে। এই যে একটু আগে ডাকটাইল লিখেছিলাম, ওগুলোকে বলে ডাকটাইল মেটেরিয়াল। আর যখন কোনো মেটালের মধ্যে কার্বনের পরিমাণ বেশি থাকে সেগুলোকে বলে ব্রিটেল মেটেরিয়াল। জাস্ট শুনে রাখো নামগুলো, বেশি মাথায় চাপ নেওয়ার দরকার নেই, এগুলো পরে আবার জানানো হবে। ডাকটাইল হচ্ছে লো কার্বন কন্টেন্ট থাকে, আর যদি হয় তাহলে সেটাকে ব্রিটেল বলে, যদি বেশি থাকে। এই যে আমি বললাম কাস্ট আয়রনের 2%-এর বেশি কার্বন থাকে, তার মানে কিনা কাস্ট আয়রন হচ্ছে একটা ব্রিটেল মেটেরিয়াল। আর মাইল্ড স্টিল, যেটাতে 2%-এর কম কার্বন থাকে, সেগুলো হচ্ছে ডাকটাইল মেটেরিয়াল। ঠিক আছে, তো এটা সম্পর্কে যতটুকুন শুনলে এতটুকুনি মনে রাখো, বেশি এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমাদের যেটা এখন দরকার, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে এই কার্বনের পরিমাণ কত থাকবে তার উপরে ডিপেন্ড করে একটা মেটাল কতটা শক্ত হবে, কতটা নরম হবে, ওর কতটা পরিমাণের হিট নিতে পারবে, ও কতটা পরিমাণের লোড নিতে পারবে, এই সকল কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, এগুলো আরও ইনডেপথ বলা গেলে ভালো হতো, কিন্তু অতটা তোমাদের এত তাড়াতাড়ি জানানোর দরকার নেই। এখন যা স্টিলটা কী জিনিস জেনে রাখো। এবারে আমি আরেকটা জিনিস জানবো, যেটা হচ্ছে অ্যালয় স্টিল। অ্যালয় স্টিল বা অ্যালয় কথাটা বারবার এসছে, অ্যালয় কথাটার মানে কি না, স্টিল তো আমি বুঝে গেলাম যে যেখানে কি থাকছে না, কার্বন থাকছে, কার্বন নয়, আয়রন থাকছে, আর ওর সাথে সাথে কিছু পরিমাণে কার্বন থাকছে। ঠিক আছে, যখন কিছু পরিমাণের
কার্বন থাকছে সেটাকে আমরা কার্বন আয়রন স্টিলও বলছি। এই যে যেমন এখানে ছিল আয়রন কার্বন স্টিল, মানে আয়রনটা হচ্ছে মেন মেটাল, ওর সাথে কার্বনটা যখন মিশে যাচ্ছে, এটা একটা নন মেটাল কিন্তু, তাহলে অ্যালয় কখন তৈরি হচ্ছে? হয় মেটালের সাথে মেটাল মিশতে পারে, যখন একটা ধাতুর সাথে আরেকটা ধাতু মিশে যায় তখন তাকে অ্যালয় বলে। আর এমন নয় যে সবসময় মেটালই মিশবে, নন মেটালও মিশতে পারে। দেখো আমি যে উপরে যেখানে মেটাল আর নন মেটালের লিখে দিয়েছিলাম, কোথায় গেল, এখানে সেইখানে দেখতে পাবে নন মেটালও মিশতে পারে, এমন নয় যে সবসময় মেটাল মিশবে। তো মেটালের সাথে মেটাল বা মেটালের সাথে যদি কোনো নন মেটালকে আমরা মিশিয়ে দিই, তখন সেই জিনিসটাকে আমরা অ্যালয় বলবো। কোনটাকে অ্যালয় বলবো না, এই মেটালের সাথে যেটা আমরা মেশাচ্ছি। সাপোজ ধরো এখানে আয়রন কার্বন আয়রনটা হচ্ছে বেশি পরিমাণের আছে, তো আমি যদি বলি আয়রন কার্বন অ্যালয় কোনটা না কার্বনটা, সেরকমই দেখো অ্যালয় স্টিল ইজ স্টিল দ্যাট ইজ অ্যালয়েড উইথ এ ভ্যারাইটি এলিমেন্ট ইন টোটাল অ্যামাউন্ট 1 থেকে 50% বাই ওয়েট টু ইমপ্রুভ মেকানিক্যাল প্রপার্টি। আমি বললাম যে এখানে যেরকম কার্বন মেশালে বিভিন্ন ধরনের চেঞ্জ আসছিল একটা মেটালের মধ্যে, সেরকম বিভিন্ন কার্বন ছাড়াও বিভিন্ন ধরনের এলিমেন্ট যদি আমরা মেশাই সেখানেও কিন্তু বিভিন্ন রকমের চেঞ্জ আসবে। এখানে কার্বন মিশিয়ে চেঞ্জ এনেছে, কোথাও জিঙ্ক মিশিয়ে চেঞ্জ আসবে, কোথাও তোমার নিকেল মিশিয়ে চেঞ্জ আসবে, কোথাও ক্রোমিয়াম মিশিয়ে চেঞ্জ আসবে। ওটা ডিপেন্ড করছে আমার কী ধরনের প্রপার্টি দরকার। তো যখন আমরা এই স্টিলের সাথে অন্য কোনো মেটালকে বা অন্য কোনো এলিমেন্টকে, অ্যাকচুয়ালি বলতে গেলে এলিমেন্টকে, সেটা কত থেকে কত পার্সেন্ট না 1 থেকে 50% পর্যন্ত যে কোনো পরিমাণকে, ধরে নাও তোমার কাছে একটা 100 পরিমাণের স্টিল আছে, তুমি কি করলে এর থেকে 30 পরিমাণের স্টিলকে বাদ দিয়ে দিলে, দিয়ে ওর জায়গায় একটা অন্য কোনো মেটাল লাগালে, ধরে নাও সেখানে নিকেল লাগালে, তো তখন সেটাকে বলবো আমরা আয়রন নিকেল স্টিল বা অ্যালয় স্টিল। বোঝা গেল তো? আশা করি বোঝা যাবে, যদি না বোঝা গেছে একবার রিমাইন্ড করে ভিডিওটা দেখে নেবে। তো এটাকে বলা হচ্ছে তোমার অ্যালয় স্টিল। তো এই যে অ্যালয় স্টিল যেটা আমরা উপরে এটা পড়তেছিলাম, এই স্টিলের আরেকটা ভাগ হচ্ছে অ্যালয় স্টিল, বা ওটাকেই তুমি স্টিলের মধ্যেই অ্যালয় স্টিল পরে ধরে নিতে পারো। এই স্টিলকে আবার কিন্তু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে, সরি কালারটা চেঞ্জ করতে হবে না, একটা কি না লো কার্বন স্টিল, স্টিল হচ্ছে, আমি বললাম অ্যালয় স্টিল বললাম না, তাহলে লো অ্যালয় স্টিল। তার মানে কি, যে আমি বললাম যে অ্যালয় মেটেরিয়াল থাকে, অন্য মেটালটা যখন মিশে যাচ্ছে, তো স্টিলের সাথে যদি অন্য কোনো মেটাল কম পরিমাণে মেশাই, ধরে নাও 1 থেকে 50, তো যদি 25%-এর কম মেশাই তাহলে সেটাকে লো অ্যালয় স্টিল বলবো, আর যদি বেশি পরিমাণে মেশাই তখন সেটাকে বলবো হাই অ্যালয় স্টিল। এটুকুন তো বোঝা গেল অ্যালয় স্টিল কাকে বলে বলে দিয়েছি। ওই অ্যালয়ে যে পরিমাণে যে এক্সট্রা মেটালটা মেশানো হয়, সেই মেটালটা যদি কম পরিমাণের মেশানো হয় তখন লো অ্যালয়, আর যদি বেশি পরিমাণের মেটানো হয় তখন তাকে হাই অ্যালয় স্টিল বলা হবে, আর কিছুই নয়। এবারে এই লো অ্যালয় স্টিলকেও কিন্তু 3টা ভাগে ভাগ করা যায়, যেটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। খাতায় ছক করে নাও, কি কি 3টে ভাগে ভাগ করা যায় দেখে নে। না, একটা হচ্ছে লো কার্বন স্টিল, আর একটা হচ্ছে মিডিয়াম, শুধু সিএস লিখে দিচ্ছি, কার্বন স্টিল, আর একটা হচ্ছে হাই কার্বন স্টিল। তো এখন লো কাকে বলবো, মিডিয়াম কাকে বলবো, না হাই কাকে বলবো? দেখো এখানে লেখা আছে লো কার্বন স্টিল তাকে বলবো যেটাতে 0.30%-এর কম কার্বন আছে। কার্বন তো থাকবে 0.30, সেটা কিন্তু অনেক কম। সেই পরিমাণের যদি কার্বন থাকে তখন তাকে লো কার্বন স্টিল বলে।
যেটার আরেক নাম হচ্ছে মাইল্ড স্টিল। আমি বারবার বলি না এমএস প্লেট, এমএস প্লেট, এমএস কথার ফুল ফর্ম হচ্ছে মাইল্ড স্টিল। মিডিয়াম কার্বন স্টিল কাকে বলবো? যখন 0.30 থেকে 0.60% পর্যন্ত কার্বন থাকবে, মানে যদি একটা 100 ইউনিট ওজনের বা ধরে নাও 100 গ্রামই ধরে নাও, যদি 100 গ্রাম ওজনের কোনো একটা স্টিল থাকে, তাতে যদি 0.30, 100-র মধ্যে 0.30 কিন্তু অনেক কম, সেই পরিমাণের যদি স্টিল থাকে তখন থাকে লো। আর যদি 0 থেকে 3 থেকে 0 থেকে 6-এর মধ্যে স্টিল থাকে তখন থাকে হাই। আর যদি 0.5 থেকে 2.1% পর্যন্ত তখন থাকে, তাকে হাই কার্বন স্টিল বলবে। আমি এখানে লিখে দিচ্ছি, লো কার্বন কাকে বলবে? যখন 0. তোমরা চ্যাটে লেখো 0.3% কার্বন স্টিল থাকবে। মিডিয়াম কখন হবে? না যখন 0.3 নয়, 0.03, না 0.3 ছিল না, 0.03 ছিল, 3 ছিল, আমি প্রথমে ঠিকই লিখেছিলাম। আচ্ছা 0.3%, আচ্ছা 0.3 থেকে 0.6%, আর এটা হচ্ছে 0.5 থেকে 2.1%। আর 2%-এর বেশি পরিমাণের কার্বন থাকলে তাকে কি বলা হয়? না কাস্ট আয়রন। তাহলে লো অ্যালয় স্টিলকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। এটাকে বলে লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল। প্রশ্ন কীরকম আসে তোমাদের মনে এখন হচ্ছে যে স্যার এখান থেকে প্রশ্ন কেমন আসবে? না লো কার্বন স্টিলে কত পরিমাণের কার্বন থাকে, মিডিয়াম কার্বন স্টিলে কী পরিমাণের কার্বন থাকে, হাই কার্বন স্টিলে কার্বনের পরিমাণ কত, বা লো অ্যালয় স্টিলকে কত ভাগে ভাগ করা হয়। তো এইগুলো হচ্ছে আমাদের লো অ্যালয় স্টিলের ভাগ। আর এটার আরেকটা নাম আছে, সেই নামটা কি বললাম না, মাইল্ড স্টিল, মাইল্ড স্টিল। ঠিক আছে, দেখো এখানে সবগুলোই লেখা আছে। ঠিক আছে, এবারে আমরা চলে আসি, বাকি রইল শুধু হাই অ্যালয় স্টিল। এই হাই অ্যালয় স্টিলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এটাকে নিয়ে তোমরা জানতেও পারো, নাও জানতে পারো, বেশি মাথা যদি না ঘামাতে চাও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি বলে রাখছি কীরকম কী কী ভাগে ভাগ করা হয়েছে। না এক তো হচ্ছে টুল স্টিল, তারপরে হচ্ছে হিট রেজিস্ট্যান্স স্টিল, আরেকটা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টেনলেস স্টিল। আচ্ছা, সবার প্রথমে টুল স্টিল সম্পর্কে বলি। টুল স্টিল কাকে বলে? না তোমরা দেখেছো, আমরা যখন টুল চ্যাপ্টার পড়েছিলাম তাতে দেখছিলাম অনেক টুল লেখা ছিল যে টুল স্টিলের তৈরি। টুল স্টিলের তৈরি মানে কি? না ওই সকল মেটালের মধ্যে কার্বনের পার্সেন্টেজ বেশি আছে। কেন? ওটাকে আমি বলছি হাই অ্যালয় স্টিল। তার মানে কি, কার্বন অ্যালয় হিসাবে কার্বনও থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে, মোটামুটি অ্যালয়ের পরিমাণটা বেশি আছে। আমি ধরে নিচ্ছি ওই সকল মেটালের মধ্যে কার্বনের পরিমাণ বেশি আছে। তো হাই অ্যালয় যখনই থাকবে তখন সেই মেটালটা কিন্তু খুবই শক্ত হবে। সাপোজ ধরো লেদে যে টুলটা ইউজ করা হচ্ছে, তোমরা যদি লেদ মেশিন কেউ দেখে দেবো, আচ্ছা আমি লেদ ছেড়ে দিলাম, ড্রিলে কি না, ড্রিলের যে বিটটা আছে ওটা তো একটা কাটিং টুল। ওই কাটিং টুলটা তুমি ধরো প্লাস্টিকের নিলে, সেটা তো হবে না। কিংবা তুমি একটা ওইখানে যে টুলটা লাগালে সেটা এতটাই পাতলা যে সাইকেলের স্পোকের মতো। তো তুমি যদি সেই ধরনের জিনিসকে ওখানে টুল হিসাবে ইউজ করো তো কী হবে? সেগুলো তো সহজেই ব্রেক করে যাবে। তো আমাকে এমন একটা টুল ইউজ করতে হবে যেটা যথেষ্ট শক্ত থাকবে, ভারী থাকবে, মানে কঠিন থাকবে, ওর মেকানিক্যাল প্রপার্টি অনেক স্ট্রং হতে হবে, ওর স্ট্রেংথ বেশি থাকতে হবে। তো যেহেতু এখানে অ্যালয়ের পরিমাণ বেশি থাকে, সেহেতু ওর এটা কিন্তু বেশি হয়, মেকানিক্যাল প্রপার্টিটা কিন্তু বেশি হয়। তো সেই ক্ষেত্রে টুল স্টিলগুলো, বেশিরভাগ টুলের মেটেরিয়াল তৈরি, মানে বেশিরভাগ টুল তৈরি হয় টুল স্টিল দিয়ে। আর সেগুলো কি না হাই অ্যালয় স্টিল। আর ওই যখন টুলগুলো তৈরি করা হয় ওর অনেক প্রপার্টি থাকে, সেই প্রপার্টিগুলোও আমাদেরকে খেয়াল রাখতে হয় যে ওর যেন হিট রেজিস্ট্রেশন ক্যাপাসিটি বেশি থাকে, ওর স্ট্রেংথ বেশি থাকে, ওটা যেন কিছুটা পরিমাণের হলেও ডাকটাইল হয়, ওর মধ্যে যেন মেলিয়েবল নেচারটা হালকা হলেও থাকে। তো এই প্রপার্টিসগুলো তোমরা
কিন্তু আমরা আস্তে আস্তে জানবো নেক্সট ক্লাসে। আর হিট রেজিস্ট্রেশন স্টিল মানে কি, এই স্টিলটা অনেক পরিমাণের হিটকে রেজিস্ট করতে পারবে। ধরে নাও নর্মাল স্টিল 100 থেকে 200 ডিগ্রিতে হয়তো গলে যেতে পারে, কিন্তু এই স্টিলটা কাছাকাছি ধরে নাও 470 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু হিটকে অ্যাবজর্ব করতে পারে। তো যেইখানে এমন একটা জায়গা যেখানে কোনো একটা বার্নার আছে, মানে যেখানে সবসময় আগুন জ্বলছে বা কিছু জ্বলছে, তো সেই তার পাশে একটা যদি তুমি রেলিং করতে চাও, তো সেখানে নর্মাল স্টিল দিলে কিন্তু হবে না। তুমি যদি এই লো কার্বন স্টিল বা মিডিয়াম কার্বন স্টিল দাও, হবে না। সেখানে আমাকে এমন একটা স্টিল দিতে হবে যার টেম্পারেচারের অ্যাবজর্ব করার ক্যাপাসিটি খুব বেশি। তো সেগুলো কি থেকে তৈরি হয় না, হাই অ্যালয় স্টিল থেকে। তো সেগুলোকে বলা হয় হাই রেজিস্ট্যান্স স্টিল। আর স্টেনলেস স্টিল কী জিনিস না, স্টেইনলেস মানে এক কথায় বলতে পারো অ্যান্টি কোরোসিভ যাকে বলে, মানে যার উপরে মরচে পড়ে না। তোমাদের সবার বাড়িতেই আশা করি স্টেনলেস স্টিলের থালা বাটি গ্লাস ইউজ করো। ওগুলোর স্পেশাল ফ্যাসিলিটি কী না, ওগুলো কি চকচক করে একদম বেশ সুন্দর দেখতে হয়, আর অ্যান্টি কোরোসিভ তার মানে হচ্ছে ওগুলোতে মোর্চা পড়ে না। ওগুলোতে তোমরা কখনোই মোর্চা পড়তে দেখবে না, সব সময় চকচক চকচক করছে দেখতে পাবে। ঠিক আছে, দেখো এখানে স্টেনলেস স্টিল সম্পর্কে একটু ভালো করে বেশি লেখা আছে। কিসের ওর কিন্তু অনেক সময় কম্পোজিশনটা জিজ্ঞেস করেছে, স্টেনলেস স্টিলের মধ্যে কি কি থাকে না, আয়রন তো থাকেই, তাছাড়াও কি থাকে না 10.5% ক্রোমিয়াম থাকে, 1.2%-এর কম কার্বন থাকে। আর এছাড়াও আমাদের যেই ধরনের প্রপার্টি দরকার তার সাথে সাথে কখনো নিকেল, মলিবডেনাম, টাইটেনিয়াম, নিগোডিয়াম এই ধরনের ম্যাঙ্গানিজ এলিমেন্টকেও অ্যাড করা হয় আমাদের যখন যেরকম প্রপার্টির দরকার হয়। দেখো লেখা আছে স্টেনলেস স্টিল ইজ এ গ্রুপ অফ আয়রন বেসড অ্যালয়, মানে আয়রনের সাথে কিছু মিশিয়ে অ্যালয়টাকে তৈরি করা হচ্ছে, দ্যাট কন্টেন মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি ক্রোমিয়াম কিন্তু মেশানো হয় 11%, এখানে 10.5 মানে ওই কাছাকাছি। এ কম্পোজিশন দ্যাট প্রিভেন্ট দ্য আয়রন ফ্রম রাস্টিং, মানে কোনো ধরনের ক্ষয় হতে দেবে না, রেজিস্ট্যান্স হতে দেবে না, অনেক পরিমাণের হিটকে রেজিস্ট করতে পারবে সেই ধরনের, সেই জন্য একে বলা হয় স্টেনলেস স্টিল বা এর প্রপার্টিগুলো এরকম হয়। তাহলে আমরা পুরো মেটালের টাইপটা একরকমভাবে জানলাম, আরও অনেকভাবে ক্লাসিফাইড করা হয়, পরে সুযোগ পেলে আরও বলবো। আমি একবার রিভিশন করে দিচ্ছি। মেটালকে নর্মালি দুভাগে ভাগ করা হয়, ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল। ফেরাস মেটালকে 4 ভাগে ভাগ করা হয়, পিগ আয়রন, রড আয়রন, কাস্ট আয়রন আর স্টিল। কাস্ট আয়রনকে আবার 4 ভাগে ভাগ করা হয়, গ্রে কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন, মিলিয়েবল কাস্ট আয়রন, ডাকটাইল কাস্ট আয়রন। আর স্টিলকে 2 ভাগে ভাগ করা হয়, কি না লো অ্যালয় স্টিল আর হাই অ্যালয় স্টিল। আর তোমার লো অ্যালয় স্টিলকে 3 ভাগে, লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল। আর হাই অ্যালয় স্টিলকে 3 ভাগে, টুল স্টিল, হিট রেজিস্ট্যান্ট স্টিল আর স্টেনলেস স্টিল। তো এই একটা ফ্লোচার্ট আমি বানিয়ে দিলাম, যেখান থেকে কিন্তু তোমরা সহজেই এটা করতে পারবে, নিজেদের খাতায় বানিয়ে নিতে পারবে। আর যেই যেই জিনিসগুলো দরকার এখানে কিন্তু সেগুলো আমি লিখেও দিয়েছি। তো এমন নয় যে শুধু ওটাই দেখতে হবে, এখানেও লেখা আছে, ফ্লোচার্টটা পড়লেই তোমরা বুঝতে পারবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড তোমরা চ্যাটে করো, আমি এক্ষুনি সেগুলো রিপ্লাই দিয়ে দিচ্ছি। আর না হলে তো আমি ক্লাসে তোমাদের সাথে আলাদা করে ডাউট ক্লিয়ারিং সেশন রেখে এগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে মেটালের মধ্যে যে ফিজিক্যাল আর মেকানিক্যাল প্রপার্টি আছে সেগুলো আলোচনা করা। থ্যাংক ইউ।